বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আমাদের আজকের বিষয় ইতিহাস, প্রোগ্রাম স্নাতক সম্মান, চতুর্থ বর্ষ। কোর্স কোড 241511। কোর্স শিরোনাম যুক্তরাষ্ট্রের ইতিহাস 1861 থেকে 1945 খ্রিস্টাব্দ পর্যন্ত। লেকচার নম্বর 05। লেকচারের শিরোনাম যুক্তরাষ্ট্রে পপুলিস্ট আন্দোলন। আর আজকে তোমাদের সাথেই রয়েছি আমি, কামরুজ্জামান আহমেদ, সহকারী অধ্যাপক, ইতিহাস বিভাগ, সরকারি সাদত কলেজ, করটিয়া, টাঙ্গাইল। শুরুতেই আমরা জানব পপুলিস্ট পার্টি কিভাবে সৃষ্টি হয়, কিভাবে সৃষ্টি হয়েছিল যুক্তরাষ্ট্রের পপুলিস্ট পার্টি, সে সম্পর্কে আমরা আলোকপাত করব। 1868 খ্রিস্টাব্দে আমেরিকার কৃষিক্ষেত্রে বিপর্যয়ের প্রেক্ষাপটে কৃষক সংগঠনগুলোর মাধ্যমে পপুলিস্ট পার্টির উদ্ভব হয়। কৃষকদের গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলন করার জন্য এই পপুলিস্ট পার্টির সৃষ্টি হয়। আমেরিকায় কৃষি বিপ্লবের পর ব্যাপকভাবে কৃষি পণ্যের উৎপাদন বৃদ্ধি পেলে জাতীয় আয়ও বেড়ে যায় বহুগুণ। কিন্তু কৃষি পণ্যের উৎপাদন বৃদ্ধি পেলেও কৃষকদের এ সকল পণ্য বাজারজাতকরণের সুযোগ বৃদ্ধি না পাওয়া, কৃষি ঋণের অপ্রতুলতা, ঋণের সুদের হার বৃদ্ধি, কৃষি পণ্য উৎপাদনে ব্যয় বৃদ্ধি, ব্যয়ের তুলনায় পণ্যের মূল্য কমে যাওয়া প্রভৃতি কারণে কৃষকরা খুবই ক্ষতিগ্রস্ত হয়। তথাপি এ সকল সমস্যা সমাধানে সরকার কিংবা রাজনৈতিক দলগুলো কোনো ব্যবস্থা না নেয়ায় কৃষকরা নিজেদের দাবি আদায়ের জন্য বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সংগঠন গড়ে তোলে। এ সকল সংগঠনের সমন্বয়ে 1892 খ্রিস্টাব্দে পপুলিস্ট পার্টির জন্ম হয়। এ পার্টির অনুসারীদের পপুলিস্ট বলা হয়। যাই হোক, এখানে যে বিষয়গুলো এসেছে তা হচ্ছে যে 1880 খ্রিস্টাব্দে আমেরিকার কৃষিক্ষেত্রে বিপর্যয় ঘটেছিল। সেই বিপর্যয়ের প্রেক্ষাপটে কৃষক সংগঠনগুলো উদ্যোগী হয়ে তাদের ভাগ্য পরিবর্তনের লক্ষ্য নিয়ে বিভিন্ন সংগঠন গড়ে তোলে। সেই সংগঠনগুলোর মাধ্যমেই যে রাজনৈতিক দলের সৃষ্টি হয়েছিল তা পপুলিস্ট পার্টি বা পিপলস পার্টি নামে পরিচিত। কৃষকদের গণতান্ত্রিক অধিকার আদায় করার জন্যই এই পপুলিস্ট পার্টির সৃষ্টি হয়। অর্থাৎ কৃষকরা এই সময় নানাবিধ সুবিধা বঞ্চিত ছিল, তাদের কোনো গণতান্ত্রিক অধিকার আদায় হচ্ছিল না, তারা সর্বক্ষেত্রেই বঞ্চনার শিকার হচ্ছিল। সে কারণেই এই পপুলিস্ট পার্টির সৃষ্টি হওয়ার প্রেক্ষাপট তৈরি হয়। তো আমেরিকায় কৃষি বিপ্লবের পর ব্যাপকভাবে যখন কৃষির উৎপাদন বেড়ে যায়, তখন জাতীয় আয়ও, তাদের রাষ্ট্রীয় আয়ও বেড়ে যায় বহুগুণ। কিন্তু দেখা যাচ্ছে যে কৃষি পণ্যের উৎপাদন যদিও এই সময় ব্যাপকভাবে বেড়ে যায়, তা সত্ত্বেও কৃষকরা এ সকল সুবিধা থেকে বঞ্চিত ছিল। বিশেষ করে বাজারজাতকরণের সুযোগ ছিল না। তারপরে কৃষি ঋণ ঠিকঠাক মতন তারা পেত না, পেলেও খুবই সামান্য পেত, এবং যে ঋণ তারা পেত সে ঋণের উপর চড়া হারে সুদ আদায় করা হতো, এবং কৃষি পণ্য উৎপাদন করতে গিয়ে যে ব্যয় তাদের হতো সেটাও বেড়ে গিয়েছিল এই সময়। অর্থাৎ কৃষি পণ্য উৎপাদনের ব্যয় বৃদ্ধি পেয়েছিল, এবং তাদের যে ব্যয় হতো সে ব্যয়ের তুলনায় পণ্যের মূল্য অনেক কমে গিয়েছিল। এই সকল কারণে কৃষকরা দারুণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। তা সত্ত্বেও সরকার কিংবা রাজনৈতিক দলগুলো কৃষকদের এই সকল সমস্যা দূরকরণের জন্য কোনোই পদক্ষেপ
নেয়নি, যে কারণে তারা নিজেরাই নিজেদের দাবি আদায়ের জন্য বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সংগঠন গড়ে তুলেছিল, যে সংগঠনগুলোর সমন্বয়েই 1892 খ্রিস্টাব্দে পপুলিস্ট পার্টি সৃষ্টি হয়। আর এই পপুলিস্ট পার্টির অনুসারী যারা ছিল তাদেরকে বলা হচ্ছে পপুলিস্ট। এটি পিপলস পার্টি নামেও পরিচিত। আর এরা কৃষকদের দাবি দাওয়া নিয়ে যে আন্দোলন গড়ে তোলে তাকে পপুলিস্ট আন্দোলন বলা হয়। অর্থাৎ পপুলিস্ট পার্টির অনুসারীরা বা পপুলিস্ট পার্টির লোকজন কৃষকদের দাবি দাওয়া নিয়ে যে আন্দোলন গড়ে তোলে সেই আন্দোলনই পপুলিস্ট পার্টি নামে পরিচিত। ইংরেজি শব্দ পপুলার থেকে পপুলিস্ট শব্দটির উৎপত্তি, যার বাংলা প্রতিশব্দ হলো জনপ্রিয়। পপুলারের বাংলা প্রতিশব্দ হচ্ছে জনপ্রিয়। তো সেই পপুলার থেকে পপুলিস্ট শব্দের উৎপত্তি হয়েছে। পপুলিস্ট পার্টি পিপলস পার্টি নামে পরিচিত যুক্তরাষ্ট্রের ইতিহাসে 1860-এর দশক থেকে যুক্তরাষ্ট্রের কৃষি ব্যবস্থায় গতিশীল পরিবর্তন সূচিত হওয়ায় কৃষি বিপ্লব সংঘটিত হয় এ সময়। কিন্তু এ পরিবর্তনের মাঝেও ক্ষুদ্র ও মাঝারি কৃষকদের অবস্থার অবনতি ঘটে। তো দেখা যাচ্ছে যে 1860-এর দশক থেকে যুক্তরাষ্ট্রে যে এই পরিবর্তন সূচিত হয়েছিল কৃষিক্ষেত্রে, তারই ধারাবাহিকতায় কৃষি বিপ্লব চলে আসে যুক্তরাষ্ট্রে। অর্থাৎ কৃষিক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন এবং আধুনিক প্রযুক্তি নির্ভর কৃষি ব্যবস্থা গড়ে উঠেছিল যুক্তরাষ্ট্রে। কিন্তু এই আধুনিক পরিবর্তনের মাঝেও দেখা যাচ্ছে যারা মাঝারি আকারের কৃষক ছিল বা ক্ষুদ্র কৃষক ছিল তাদের অবস্থার কোনো পরিবর্তন ঘটেনি, ইতিবাচক পরিবর্তন ঘটেনি, বরং আরো অবনতি ঘটে। এ ধারার ক্ষুদ্র ও মাঝারি কৃষকরাই পপুলিস্ট আন্দোলনের নেতৃত্ব দেয়। সমকালীন আর্থসামাজিক ও রাজনৈতিক জীবনে এই আন্দোলন গভীর প্রভাব বিস্তার করতে সক্ষম হয়। তো এই গেল পপুলিস্ট পার্টি এবং পপুলিস্ট আন্দোলন সম্পর্কে আর কি ধারণা। এবার আমরা জানব পপুলিস্ট আন্দোলনের প্রেক্ষাপট কি ছিল। প্রথমত, জমি, রাসায়নিক ও কৃষি যন্ত্রপাতির মূল্যবৃদ্ধি। অর্থাৎ যে সকল কারণে পপুলিস্ট আন্দোলন শুরু হয় বা পপুলিস্ট পার্টি গঠিত হয়েছিল, তো সেই বিষয়গুলো নিয়ে আমরা এখন আলোকপাত করার চেষ্টা করব। তো প্রথমে দেখা যাচ্ছে যে জমি, রাসায়নিক ও কৃষি যন্ত্রপাতির মূল্যবৃদ্ধি। কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য প্রচুর অর্থ ব্যয় হতো। এছাড়া এগুলো মেরামত করাও ছিল অত্যন্ত ব্যয়বহুল। 1860 খ্রিস্টাব্দে যুক্তরাষ্ট্রে কৃষি সরঞ্জাম ও যন্ত্রপাতির ব্যয় বাবদ $246 মিলিয়ন থেকে বেড়ে $750 মিলিয়ন উন্নীত হয়। 1920 খ্রিস্টাব্দে এসে তা $3,595 মিলিয়ন পৌঁছে যায়। অধিকন্তু জমি ও রাসায়নিক সারের মূল্য বৃদ্ধির কারণে কৃষকরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে এবং প্রচুর ঋণগ্রস্ত হয়ে পড়ে। এ কারণে কৃষকরা চড়া সুদে খামার বন্ধক দিতে বাধ্য হয়। তো এখানে যে বিষয়টা দেখা যাচ্ছে তা হচ্ছে যে কৃষি কাজ করতে গিয়ে যে সকল বিষয় বা যে সকল জিনিস জরুরি, সে জমি, রাসায়নিক সার, কীটনাশক এবং কৃষি যন্ত্রপাতি এর সব কিছু অনেক চড়া মূল্য দিয়ে কৃষকদের কিনতে হতো। তো এবং শুধু কিনতে গিয়ে যে বিপুল পরিমাণ অর্থ বেরিয়ে যেত কৃষকদের পকেট থেকে তা কিন্তু নয়। এগুলো যখন নষ্ট হতো বা আউট অফ অর্ডার হয়ে যেত তখন সেগুলো মেরামত করতে হতো, এবং সেগুলো মেরামত করতে গিয়ে দেখা গিয়েছে যে সেখানেও প্রচুর পরিমাণ অর্থ ব্যয় হতো কৃষকদের। অর্থাৎ খুবই ব্যয়বহুল মেরামত কর্ম ছিল। 1860 খ্রিস্টাব্দে একটা পরিসংখ্যান দেখা যাচ্ছে এখানে, 1860 খ্রিস্টাব্দে যুক্তরাষ্ট্রে কৃষি সরঞ্জাম এবং যন্ত্রপাতির ব্যয় ছিল $246 মিলিয়ন, এবং তার পরবর্তী দেখা যাচ্ছে যে $246 মিলিয়ন থেকে বেড়ে $750 মিলিয়ন
উন্নীত হয়। অর্থাৎ এখানে অনেক বেড়ে যায় কৃষি সরঞ্জাম এবং যন্ত্রপাতি ক্রয় বাবদ ব্যয়। শুধু 1860 খ্রিস্টাব্দেই $246 মিলিয়ন থেকে $750 মিলিয়ন পৌঁছে যায় কৃষি সরঞ্জাম এবং যন্ত্রপাতির ব্যয়। 1920 খ্রিস্টাব্দে এসে দেখা যায় যে সেই একই ব্যয় বেড়ে $3,595 মিলিয়ন উন্নীত হয়। অধিকন্তু জমি ও রাসায়নিক সারের মূল্য বৃদ্ধির কারণে কৃষকরা মারাত্মকভাবে ঋণগ্রস্ত হয়ে পড়ে। অর্থাৎ এই যে অতিরিক্ত মূল্য বা চড়া মূল্য দিয়ে কৃষি সরঞ্জাম, জমি এবং রাসায়নিক দ্রব্য কিনতে বাধ্য হয়েছে কৃষকরা, তার জন্য কৃষকরা ঋণ করতে বাধ্য হয়। এভাবে তারা ব্যাপকভাবে ঋণগ্রস্ত হয়ে পড়ে। এ কারণে কৃষকরা চড়া সুদে খামার বন্ধক দিতে বাধ্য হয়। অর্থাৎ খামার বন্ধক দিয়ে দিত অন্য লোকের কাছে এবং সেখানে চড়া সুদ তাদেরকে দিতে হতো। 2 নম্বর, ফসলের পূর্বশর্ত ব্যবস্থা ও স্থায়ী দাসে পরিণতকরণ। আমেরিকার কৃষকদের জন্য সবচেয়ে ক্ষতিকর দিক ছিল ফসলের পূর্বশর্ত ব্যবস্থা। এ ব্যবস্থায় কৃষক তার আহরিত ফসলকে বন্ধক দিয়ে সারা বছরের প্রয়োজনীয় দ্রব্যাদি সংগ্রহ করত। কি মারাত্মক বিষয়! এ সময় কৃষকদের ঋণ নিতে হতো অত্যন্ত চড়া সুদে। খাদ্য, পোশাক পরিচ্ছদ, বীজ ও অন্যান্য দ্রব্যাদি সংগ্রহ করতে হলে কৃষকদেরকে স্বাভাবিক মূল্যের থেকে 20 থেকে 25 সেন্ট অতিরিক্ত মূল্য পরিশোধ করতে হতো এ সকল ব্যবসায়ীদেরকে। তো এখানে দেখা যাচ্ছে যে যুক্তরাষ্ট্রের কৃষকদের জন্য সব থেকে মারাত্মক যে ব্যাপারটা ছিল তা হচ্ছে যে ফসলের পূর্বশর্ত ব্যবস্থা। বিষয়টি কি ছিল? বিষয়টি ছিল যে কৃষক তার আহরিত যত ফসল পাবে, অর্থাৎ কৃষক যত ফসল পাবে আহরণ করবে, তার সেই আহরিত ফসলকে বন্ধক দিতে হতো অন্য লোকদেরকে। সেই বন্ধক দিয়ে সারা বছরের প্রয়োজনীয় দ্রব্যাদি সংগ্রহ করতে হতো। অর্থাৎ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি যারা বিক্রি করত, বিভিন্ন রকম ব্যবসায়ী, তাদেরকে কি করা হতো যে ফসল বন্ধক দিতে হতো কৃষকদের। এই ফসল বন্ধক দিয়ে সারা বছরের যে পণ্য তাদের লাগতো, কৃষকদের যে পণ্য লাগতো দৈনন্দিন কাজে, সেগুলো তারা সেই ফসল বন্ধক দিয়ে সংগ্রহ করত। এ সময় কৃষকদের ঋণ নিতে হতো অত্যন্ত চড়া সুদে। অর্থাৎ সেইগুলো সংগ্রহ করতে গিয়ে কৃষকরা ঋণগ্রস্ত হয়ে পড়ে এবং খুবই চড়া সুদ দিতে হতো কৃষকদের। খাদ্য, পোশাক পরিচ্ছদ, বীজ এবং অন্যান্য দ্রব্যাদি যারা বিক্রি করত, তাদেরকে দেখা যাচ্ছে যে স্বাভাবিক মূল্যের থেকে 20 থেকে 25 সেন্ট অতিরিক্ত মূল্য পরিশোধ করতে হতো কৃষকদেরকে। তাহলে কৃষকদের অবস্থা খুবই শোচনীয় হয়ে পড়ে এ সময়। আর ব্যবসায়ীদের অবস্থা ফুলে ফেঁপে ওঠে। তাদের আর পকেট খুব ভারী হয়ে যায় এই সময়। যৌথ উৎপাদন ও ফসলের পূর্বশর্ত ব্যবস্থায় কৃষকদেরকে স্থানীয় বড় বড় খামার মালিক, গ্রাম্য দোকানি এবং ব্যাংকাররা স্থায়ী দাসে পরিণত করে। তো এখানে যৌথ উৎপাদন এবং ফসল পূর্বশর্ত দুটাই টার্ম এসেছে। অর্থাৎ এই ব্যবস্থায় কৃষকদেরকে স্থানীয় বড় বড় খামার মালিক যারা ছিল, সেই খামার মালিক, তারপরে যারা ব্যবসা করত, সেই গ্রাম্য দোকানি এবং যারা ব্যাংকার ছিল, সুদে ঋণ দিত, টাকা ধার দিত কৃষকদেরকে, তারা সুযোগ পেয়ে কৃষকদেরকে স্থায়ীভাবে দাসে পরিণত করে। কোনো কৃষক কোনো দোকানের চড়া সুদ পরিশোধে ব্যর্থ হলে ওই কৃষককে তার পরবর্তী বছরের ফসল পুনরায় বন্ধক দিতে হতো। অত্যন্ত অমানবিক এবং নির্মম ছিল বিষয়টা, যে চলতি বছরের বা বিগত বছরের কোনো সুদ, নির্ধারিত সুদ যদি কোনো কৃষক কোনো ব্যবসায়ীকে বা কোনো দোকানিকে দিতে ব্যর্থ হতো কোনো কারণে, তাহলে
আগামী বছর যে ফসল ফলবে ওই কৃষকের জমিতে, সেই ফসল আবারও বন্ধক দিতে হতো ওই ব্যবসায়ীকে, ওই দোকানদারকে। কৃষকদের এ সকল বঞ্চনার হাত থেকে রক্ষা করার কোনো উদ্যোগ সরকার কিংবা রাজনৈতিক দলগুলোর মধ্যে কখনোই ছিল না। সে কারণে কৃষকরা চরম অসন্তুষ্ট হয় তাদের প্রতি। নাম্বার ৩, কৃষি পণ্য রপ্তানিতে মধ্যস্বত্বভোগীদের শোষণ। গৃহযুদ্ধের পর বিদেশে আমেরিকার কৃষি পণ্যের রপ্তানি বৈপ্লবিক হারে বৃদ্ধি পায়। ১৮৬০ খ্রিস্টাব্দ থেকে ১৯০০ খ্রিস্টাব্দের মধ্যে যুক্তরাষ্ট্রের কৃষি পণ্যের প্রায় ৭৫%, অর্থাৎ শতকরা ৭৫ ভাগ বিদেশে রপ্তানি হলেও অধিকাংশ কৃষকেরই পণ্য রপ্তানির লাভ সম্পর্কে কোনো ধারণা ছিল না। ফলে জমির মালিক ও মধ্যস্বত্বভোগীরা কৃষকদের এই অজ্ঞতার সুযোগে নিজেরা অতিরিক্ত মুনাফা লাভ করে ফুলে ফেঁপে ওঠে, কিন্তু কৃষকরা এ থেকে কোনো সুবিধাই পেত না। তাহলে এখানে দেখা যাচ্ছে যে কৃষি পণ্য রপ্তানিতে মধ্যস্বত্বভোগীদের শোষণ, অর্থাৎ আমরা জানি যে গৃহযুদ্ধের পর যুক্তরাষ্ট্রে কৃষি বিপ্লব সংঘটিত হয়। তো সেই কৃষি বিপ্লব সংঘটিত হওয়ায় সেখানে আহ, বৈপ্লবিকভাবে বা বৈপ্লবিক হারে কৃষি পণ্যের উৎপাদনও বেড়ে যায়। তো সেই উদ্বৃত্ত কৃষি পণ্য শুধু দেশের চাহিদায় মেটানো হয়নি, সেই উদ্বৃত্ত পণ্য দিয়ে সেগুলো বিদেশে রপ্তানিও করা হয়েছে সে সময়। তো রপ্তানির চাহিদাও অনেক বেড়ে গিয়েছিল সে সময়, এবং প্রচুর কৃষি পণ্য রপ্তানি করা হতো বিদেশে আমেরিকা থেকে এ সময়। তো ১৮৬০ খ্রিস্টাব্দ থেকে ১৯০০ খ্রিস্টাব্দের মধ্যে দেখা গিয়েছে যে একটা পরিসংখ্যানে যে যুক্তরাষ্ট্রের যত কৃষি পণ্য উৎপন্ন হতো তার প্রায় ৭৫% বা শতকরা ৭৫ ভাগ বিদেশি রপ্তানি হতো। কিন্তু এই এত বিশাল আহ, আহ, পরিমাণে রপ্তানি পণ্য বিদেশে রপ্তানি হলেও অধিকাংশ কৃষকই জানতো না যে এই পণ্য রপ্তানি করলে কি পরিমাণ লাভ হয় বা কি সুবিধা পাওয়া যায়। সে ধারণা কোনো কৃষকেরই ছিল না, অধিকাংশ কৃষকেরই ছিল না। ফলে জমির মালিক ও মধ্যস্বত্বভোগী যারা ছিল তারা কৃষকদের এই অজ্ঞতার সুযোগ নিয়ে তারা অতিরিক্ত মুনাফা লাভ করে প্রচুর অর্থ সম্পদের মালিক হয়ে যায় এ সময়। কিন্তু কৃষকরা এ থেকে কোনো সুবিধাই পায়নি। তো এগুলো পপুলিস্ট আন্দোলনের গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট হিসেবে কাজ করে। এবার আসি বিভিন্ন কৃষক সংগঠন সম্পর্কে। যুক্তরাষ্ট্রে যুক্তরাষ্ট্রের সরকার ও রাজনৈতিক দলের উদাসীনতায় দীর্ঘ শোষণ ও বঞ্চনার ঘানি টেনে আমেরিকার কৃষককুল যখন নিঃস্ব সর্বশান্ত, তখন তাদের অধিকার আদায়ের জন্য কৃষকরা ১৮৭০ খ্রিস্টাব্দ থেকে ১৮৯০ খ্রিস্টাব্দের মধ্যে যে সকল সমিতি বা সংগঠন গড়ে তোলে তা আমরা এখন পরিচয় করিয়ে দেব। তো দেখা যাচ্ছে রাজনৈতিক দলের উদাসীনতা ছিল, যুক্তরাষ্ট্রের সরকারেরও উদাসীনতা ছিল কৃষকদের প্রতি। শুধু তাই ছিল না, দীর্ঘ সময় যাবৎ শোষণ এবং বঞ্চনা চলছিল কৃষকদের ওপর, এবং এই শোষণ এবং বঞ্চনা মধ্য দিয়েই আমেরিকার কৃষককুল যখন নিঃস্ব হয়ে যায়, সর্বশান্ত হয়ে যায়, তখন তাদের অধিকার আদায়ের জন্য কৃষকরা ১৮৭০ খ্রিস্টাব্দ থেকে ১৮৯০ খ্রিস্টাব্দের মধ্যে এই ২০ বছরের মধ্যে বিভিন্ন সমিতি বা সংগঠন গড়ে তুলেছিল। সেগুলো নিয়ে আমরা এখন কথা বলবো। প্রথমে দেখা যাচ্ছে কৃষি পৃষ্ঠপোষক সমিতি, প্যাট্রনস অফ হাজব্যান্ডারি। ১৮৬৭ খ্রিস্টাব্দে অলিভার হাডসন কেলি নামক জনৈক সরকারি কেরানি এই সংগঠনটি গড়ে তোলেন। এরপর বাস্তবিটা আন্দোলন, যেটাকে গ্র্যাঞ্জ বলা হচ্ছে, ১৮৬৮ খ্রিস্টাব্দে গ্র্যাঞ্জ প্রতিষ্ঠা করা হয়। বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ সম্প্রসারণের লক্ষ্যে এই সংগঠনটি গড়ে তোলা হলেও ১৮৭০-এর দশকে এটি কৃষকদের সমস্যা সমাধানে সোচ্চার হয়ে ওঠে। এদের অনেকেই নিজেদের পণ্য নিজেরাই বাজারজাত করতে
বিক্রয় কেন্দ্র ও সমবায় ভিত্তিক কারখানা গড়ে তোলে। তারা রেল কোম্পানির নিয়ামক আইন প্রণয়নের জন্য আন্দোলন করলে বাস্তবিটা আইনটি প্রণীত হয়। তাহলে এখানে দেখা যাচ্ছে যে 1868 খ্রিস্টাব্দে গ্রাঞ্জ প্রতিষ্ঠিত হয়। এটি একটি আন্দোলন ছিল, বাস্তবিটা আন্দোলন বলা হয় যেটাকে বাংলায়। তো এই গ্রাঞ্জের লক্ষ্য ছিল বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ সম্প্রসারণ করা। এই কারণে এই লক্ষ্য নিয়ে গ্রাঞ্জ প্রতিষ্ঠিত হয়। কিন্তু দেখা গিয়েছে যে পরবর্তীতে 1870 এর দশকে এই গ্রাঞ্জ কৃষকদের সমস্যা সমাধানের ক্ষেত্রে খুবই সোচ্চার হয়ে ওঠে। এটা পরবর্তীতে আর শুধু চাষাবাদ সম্প্রসারণ নিয়ে কাজ করেনি, কৃষকদের সমস্যার সমাধান নিয়েও কাজ করা শুরু করে। এদের অনেকেই নিজেদের পণ্য নিজেরাই বাজারজাত করতে বিভিন্ন বিক্রয় কেন্দ্র প্রতিষ্ঠা করে এবং সমবায় ভিত্তিক কলকারখানা গড়ে তোলে। অর্থাৎ কৃষকদের যে মৌলিক এবং গুরুত্বপূর্ণ সমস্যা ছিল পণ্য বাজারজাতকরণ, সে বিষয়টা নিয়েই তারা কাজ করা শুরু করে। তো তারা রেল কোম্পানির যে নিয়ামক আইন ছিল সেই নিয়ামক আইন প্রণয়ন করার জন্য আন্দোলন শুরু করে এবং তারই প্রেক্ষাপটে বাস্তবিটা আইনটি প্রণীত হয়। 3. ফার্মার্স অ্যান্ড লেবারার্স ইউনিয়ন অফ আমেরিকা। যুক্তরাষ্ট্রের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সংগঠন ছিল এটি, অর্থাৎ দক্ষিণ এবং পশ্চিম এই দুটি অঞ্চলের সংগঠন ছিল ফার্মার্স অ্যান্ড লেবারার্স ইউনিয়ন অফ আমেরিকা। এটি 1890 খ্রিস্টাব্দের দিকে সংগঠনের সদস্য সংখ্যা 3 মিলিয়নে পৌঁছায়। এই সংগঠনের সদস্য সংখ্যা 3 মিলিয়নে পৌঁছায় 1890 সালের দিকে। 4. নর্থ ওয়েস্ট ফার্মার্স অ্যালায়েন্স। এই সংগঠনটি শিকাগোতে কার্যক্রম শুরু করলেও মধ্য ও পশ্চিম অঞ্চলে তা ছড়িয়ে পড়ে। 1890 খ্রিস্টাব্দ পর্যন্ত এই সংগঠনের সদস্য সংখ্যা ছিল 2 মিলিয়ন, অর্থাৎ 2 মিলিয়নে পৌঁছে যায় এই সদস্য সংখ্যা 1890 খ্রিস্টাব্দ পর্যন্ত। নম্বর 5. কালার্ড ফার্মার্স ন্যাশনাল অ্যালায়েন্স। এই সংগঠনটি দক্ষিণ ও মধ্য পশ্চিমাঞ্চলের আফ্রিকান আমেরিকানদের দাবি উত্থাপন করত। 1890 খ্রিস্টাব্দের মধ্যে এর সদস্য সংখ্যা হয় প্রায় 1.5 মিলিয়ন। তো কালার্ড ফার্মার্স ন্যাশনাল অ্যালায়েন্স কি করেছে? এটা দক্ষিণ ও মধ্য পশ্চিমাঞ্চলের আফ্রিকান আমেরিকান, অর্থাৎ আফ্রো আমেরিকান যারা ছিল, আফ্রিকা থেকে আসা আমেরিকান যারা ছিল, তাদের দাবি দাওয়া উত্থাপন করত। 1890 খ্রিস্টাব্দের মধ্যে যার সদস্য সংখ্যা প্রায় 1.5 মিলিয়নে পৌঁছে যায়। নম্বর 6. ন্যাশনাল ফার্মার্স অ্যালায়েন্স। 1875 খ্রিস্টাব্দে টেক্সাসে সংগঠনটি কার্যক্রম শুরু করে। 1890 খ্রিস্টাব্দের মধ্যে এর সদস্য সংখ্যা প্রায় 3 লক্ষে পৌঁছে যায়। এখানে আমরা একটি পতাকার ছবি দেখতে পাচ্ছি। এটি ছিল কৃষক সংগঠনগুলি একটি পতাকা। তো 1878 খ্রিস্টাব্দে এই পতাকাটি দেখা যায়। টেক্সাস ভিত্তিক একটা সংগঠনের পতাকা ছিল এটা। বিভিন্ন রকমের স্লোগান এখানে দেখা যাচ্ছে: উইজডম, জাস্টিস, মডারেশন, ফ্রি ট্রেড, দ্য মোস্ট গুড ফর দ্য মোস্ট পিপল। চমৎকার স্লোগান সম্বলিত এই পতাকাটি যুক্তরাষ্ট্রের বিভিন্ন কৃষক সংগঠনের পক্ষে প্রতিনিধিত্ব করেছিল এই সময়। এবার আমরা আসি পপুলিস্ট পার্টি গঠন প্রসঙ্গে। পপুলিস্ট পার্টি কিভাবে গঠিত হয়েছিল যুক্তরাষ্ট্রে, সে বিষয় নিয়ে আমরা কথা বলবো এখন। কৃষক সংগঠনগুলি কৃষকদের বিভিন্ন দাবি দেওয়া সঠিকভাবে উপস্থাপন ও সমস্যাগুলি সমাধান করতে ব্যর্থ হওয়ায় দক্ষিণাঞ্চলের বেশ কিছু নেতা উত্তরাঞ্চলের আন্দোলনকারীদের সাথে ঘনিষ্ঠ হয়ে একটি নতুন রাজনৈতিক দল গড়ে তোলার চেষ্টা করেন। কিন্তু দক্ষিণের অনেক নেতাই নতুন দল গঠনের পরিবর্তে
বিদ্যমান ডেমোক্রেটিক পার্টির নেতৃত্ব দখল করার চেষ্টা করেন। 1890 খ্রিস্টাব্দের নির্বাচনে কৃষকরা 5 জন সিনেটর, 6 জন গভর্নর এবং 46 জন কংগ্রেসম্যানকে নির্বাচিত করতে সক্ষম হন। এই নির্বাচনী ফলাফল কৃষকদেরকে খুবই উৎসাহিত করে তোলে। তো এখানে দেখা যাচ্ছে যে কৃষক সংগঠনগুলি যেগুলো ছিল কৃষকদের বিভিন্ন দাবি দাওয়া আদায় করার জন্য যেগুলো গড়ে উঠেছিল, মূলত কৃষক বান্ধব সংগঠন, সেগুলো কৃষকদের বিভিন্ন দাবি দেওয়া ঠিকঠাকভাবে উপস্থাপন করতে পারেনি এবং সমস্যা যেগুলো ছিল সেগুলো ঠিকঠাক মতন সমাধানও করতে পারেনি। যে কারণে এই ব্যর্থতার কারণে এই কৃষক সংগঠনগুলোর ব্যর্থতার প্রেক্ষাপটেই দেখা গেল যে দক্ষিণাঞ্চলের বেশ কিছু নেতা উত্তরাঞ্চলের আন্দোলনকারী যে সকল নেতা ছিল তাদের সাথে যোগাযোগ গড়ে তোলে এবং ঘনিষ্ঠ হয়ে একটি নতুন রাজনৈতিক দল গড়ে তোলার চেষ্টা করেন তারা। কিন্তু দক্ষিণের অনেক নেতাই আবার দেখা গেল যে নতুন দল গঠনের পরিবর্তে বিদ্যমান যে রাজনৈতিক দল রয়েছে, ডেমোক্রেট পার্টির নেতৃত্ব চলছিল তখন, সেই নেতৃত্ব কিভাবে দখল করা যায় সেই ব্যাপারে তারা প্রচেষ্টা শুরু করেন। 1890 খ্রিস্টাব্দের নির্বাচনে কৃষকরা এরই ধারাবাহিকতায় 5 জন সিনেটর নির্বাচিত করে, 6 জন গভর্নর এবং 46 জন কংগ্রেসম্যান নির্বাচিত করতে সক্ষম হন, যে ফলাফল কৃষকদেরকে খুবই উৎসাহিত করে তাদের পরবর্তী কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার ক্ষেত্রে। এরই ধারাবাহিকতায় 1892 খ্রিস্টাব্দের জুলাই মাসে নেব্রাস্কা রাজ্যের ওমাহা শহরে সকল কৃষক সংগঠন একত্রিত হয়ে এক মহাসম্মেলনের মাধ্যমে পপুলিস্ট পার্টি গঠন করে, যা সাধারণ কৃষকদের মাঝে দারুণ জনপ্রিয়তা লাভ করে। এভাবে পপুলিস্ট পার্টি সৃষ্টি হয়। এবার আমরা দেখব যে পপুলিস্ট পার্টির ম্যানিফেস্টো কি ছিল, অর্থাৎ তাদের কর্মসূচি কি ছিল। ওমাহা সম্মেলনে পপুলিস্ট পার্টির নিম্নোক্ত দাবিসমূহ উত্থাপিত হয়। প্রথমত, শ্রমজীবীদের জন্য একটি স্থায়ী ইউনিয়ন গঠন, অর্থাৎ শ্রমজীবী যে সকল মানুষ ছিল, অর্থাৎ কৃষক শ্রেণী, তাদের জন্য একটি স্থায়ী ইউনিয়ন গঠন করার দাবি করা হয় এই কর্মসূচিতে। 2, শ্রমজীবীদের জন্য সম্পদ আহরণের সুযোগ তৈরি করার দাবি করা হয় এখানে, অর্থাৎ শ্রমজীবীরা সম্পদ আহরণ করতে পারবে, কোনো বাধা রাখা যাবে না সেখানে। 3, রেলপথের রাষ্ট্রীয় মালিকানা প্রতিষ্ঠার দাবি করা হয়, অর্থাৎ রেলপথ রাষ্ট্রীয়ভাবে নিয়ন্ত্রিত না হলে সেখানে সুবিধা বঞ্চিত যারা তারা বিভিন্ন বৈষম্যের শিকার হওয়ার প্রবণতা দেখা যায় এবং বৈষম্য হচ্ছিল, সে কারণে তারা রাষ্ট্রীয় মালিকানা প্রতিষ্ঠার দাবি তুলে রেল পথের ওপর, রেল বিভাগের ওপর। 4, সকল যোগাযোগ ব্যবস্থায় সরকারি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করা হয়। 5, জাতীয় মুদ্রার নিয়ন্ত্রণমুক্ত ব্যবহার নিশ্চিতকরণের দাবি করা হয় এ সময়, অর্থাৎ মুদ্রার কোনো নিয়ন্ত্রণ থাকবে না, সরকারি মুদ্রার কোনো নিয়ন্ত্রণ থাকবে না, সেটা স্বাধীনভাবে তার নিজস্ব গতিতেই প্রবাহিত হবে। 6, বৈদেশিক ভূমি মালিকানা নিষিদ্ধকরণ এবং অবৈধভাবে দখলকৃত রেলওয়ের ভূমি উদ্ধার, অর্থাৎ দেশের বাইরে কেউ ভূমি মালিক হতে পারবে না এবং যারা অবৈধভাবে রেলওয়ের ভূমি দখল করে নিয়েছে সেগুলো উদ্ধার করতে হবে। এ সকল দাবি দেওয়া ওমাহা সম্মেলনে পপুলিস্ট পার্টির যে ম্যানিফেস্টো ছিল বা কর্মসূচি ছিল সেখানে সংযুক্ত করা হয়। 7, ডাকঘর সঞ্চয় ব্যাংক প্রতিষ্ঠা। ডাকঘর সঞ্চয় ব্যাংক প্রতিষ্ঠার দাবি তোলা হয়। শ্রমিকের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি বন্ধ করার দাবি করা হয়। 9, দিনে 8 ঘন্টা কাজের দাবি করা হয়।
10 সরাসরি ভোটে সিনেটর নির্বাচনের দাবি তোলা হয় এবং 11 গণভোটের আয়োজন করার দাবি করা হয়। আহ, এখানে দেখা যাচ্ছে যে আরো যে কর্মসূচি পপুলিস্ট পার্টির ইয়ে ছিল, ম্যানিফেস্টোতে ছিল, সেখানে ডাকঘর সঞ্চয় ব্যাংক প্রতিষ্ঠার কথা বলা হচ্ছে। এরপরে শ্রমিকদের বিরুদ্ধে বিভিন্ন গোয়েন্দা এজেন্সি কাজ করত, তাদের নজরদারি করত, তাদের বিভিন্ন গোপন তথ্য সংগ্রহ করত। শ্রমিকরা এর বিরুদ্ধে সোচ্চার হয় যে তাদের বিরুদ্ধে যেন কোনো গোয়েন্দা নজরদারি আর না চলে, সেই বিষয়টাও এই কর্মসূচিতে রাখা হয়। দিনে ৮ ঘন্টা কাজের অধিকার দাবি করা হয়, কারণ হচ্ছে দিনে বেশিরভাগ সময়ই শ্রমিকদের কাজ করতে হতো। সে অবস্থা থেকে তারা পরিত্রাণের চেষ্টা করে। এরপরে সরাসরি ভোটে সিনেটর নির্বাচন যাতে করা হয় সেটা তাদের দাবি ছিল এবং গণভোট আয়োজনের দাবিও ছিল তাদের। সরকারের উপর জনগণের অধিকতর প্রভাব বিস্তারের সুযোগ তৈরি, রাজনৈতিক দলের উদ্দেশ্য খর্বকরণ এবং অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ, এই সকল উদ্দেশ্যে পপুলিস্ট পার্টি উপরিউক্ত কর্মসূচি ঘোষণা করে। অর্থাৎ রাজনৈতিক দল যে উদ্দেশ্য নিয়ে, অর্থাৎ একটা নেতিবাচক উদ্দেশ্য বাস্তবায়ন করে সবসময় দেখা গিয়েছে এ সময়, অর্থাৎ কৃষকদের উপর বা শ্রমিকদের উপর এ সময় অকারণ ক্ষমতা বিস্তার করার চেষ্টা করে, তাদের শোষণ করে। তারপরে দেখা যাচ্ছে যে জনগণের যে অধিকতর প্রভাব বিস্তার, সে সুযোগ যেন তৈরি হয়, সরকারের উপর যেন জনগণের প্রভাব প্রতিফলিত হয়, সে কারণে এই কর্মসূচিগুলো এ সময় উত্থাপন করা হয়, অন্তর্ভুক্ত করা হয়। এবার আসি আমরা পপুলিস্ট পার্টির নির্বাচন প্রসঙ্গে। 1892 খ্রিস্টাব্দে 1892 খ্রিস্টাব্দে পপুলিস্ট পার্টির যে নির্বাচন ছিল সেটা নিয়ে আমরা এখন কথা বলবো। 1892 খ্রিস্টাব্দে নির্বাচনে পপুলিস্ট পার্টি অংশগ্রহণ করে। এই নির্বাচনে জেমস বি উইভার পপুলিস্ট পার্টির প্রার্থী হিসেবে মনোনীত হন এবং এই নির্বাচনে মোট 10,27,329 ভোট লাভ করেন জেমস বি উইভার। তিনি কলোরাডো, কানসাস, আইডাহো এবং নেভাদা এই 4টি রাজ্যে জয়লাভ করেন। উইভার সর্বাত্মকভাবে নির্বাচিত হতে না পারলেও এ দলের প্রায় 1,500 প্রার্থী অঙ্গরাজ্যগুলোর আইনসভা ও স্থানীয় সরকারের পদে বিজয়ী হয়ে পপুলিস্ট পার্টি 1892 খ্রিস্টাব্দে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে তৃতীয় দল হিসেবে আবির্ভূত হয়। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে 1892 খ্রিস্টাব্দের নির্বাচনে পপুলিস্ট পার্টি অংশগ্রহণ করে 10,27,329 ভোট পান তারা। এই নির্বাচনের প্রার্থী ছিল পপুলিস্ট পার্টির পক্ষে জেমস বি উইভার। তো তিনি সবগুলো রাজ্যে জয়লাভ করতে না পারলেও কানসাস, আইডাহো এবং নেভাদা এই 4টি রাজ্যে জয়লাভ করেন। তো দেখা যাচ্ছে যে সর্বাত্মকভাবে যদিও তিনি বিজয় লাভ করতে পারেননি, তা সত্ত্বেও এই দলের অর্থাৎ পপুলিস্ট পার্টির প্রায় 1500 প্রার্থী অঙ্গরাজ্যগুলোর আইনসভা ও স্থানীয় সরকারের পদে বিজয়ী হয়ে 1892 খ্রিস্টাব্দে আমেরিকার যে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট হয় সেখানে তৃতীয় দল হিসেবে আবির্ভূত হয়। এ দল থেকে মোট 3 জন গভর্নর, 5 জন সিনেটর ও 10 জন কংগ্রেস সদস্য নির্বাচিত হয়। এখানে আমরা একটি ছবি দেখতে পাচ্ছি, পপুলিস্ট পার্টি নির্বাচন 1892। এই সময়কার নির্বাচনী ক্যান্ডিডেট যিনি ছিলেন অর্থাৎ জেমস বি উইভার, জেমস বেয়ার্ড উইভার, সংক্ষেপে জেমস বি উইভার বলা হয়, তার একটি আলোকচিত্র। এখানে আরেকটি চিত্র আমরা দেখতে পাচ্ছি যে পপুলিস্ট পার্টির নির্বাচনী প্রচারণা পোস্টার 1892। এখানে 1892 খ্রিস্টাব্দে পপুলিস্ট পার্টির
যে নির্বাচনী প্রচারণা পোস্টার ছিল সেটি এখানে দেখতে পাচ্ছি আমরা। এখানে দেখা যাচ্ছে যে স্লোগান, একটা চমৎকার স্লোগান, ইকুয়াল রাইটস টু অল, স্পেশাল প্রিভিলেজেস টু নান। অর্থাৎ পপুলিস্ট পার্টির নির্বাচনী প্রচারণার যে পোস্টার, সেখানে এই চমৎকার স্লোগানটি স্থান পেয়েছে যে ইকুয়াল রাইটস টু অল, অর্থাৎ সকলের প্রতি সমান অধিকার, স্পেশাল প্রিভিলেজেস টু নান, কেউ বাড়তি অধিকার বা সুযোগ পাবে না, সবাই সমান সুযোগ এবং অধিকার ভোগ করবে তার নির্বাচিত হলে। এরকম একটি স্লোগান এখানে আমরা দেখতে পাচ্ছি। তো জেমস বি উইভার ফর প্রেসিডেন্ট নিচের দিকে লেখা আছে এখানে, অর্থাৎ প্রেসিডেন্ট নির্বাচনের জন্য জেমস বি উইভারকে ভোট দেন, এমন একটি স্লোগান এখানে দেখা যাচ্ছে। পিপলস পার্টি ক্যান্ডিডেটস ফর প্রেসিডেন্ট অ্যান্ড ভাইস প্রেসিডেন্ট 1892। হ্যাঁ, জেমস যে ফিল্ড তিনি ছিলেন ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী। তো দুজনকে একসাথে দেখা যাচ্ছে একটি নির্বাচনী প্রচারণায়। এবার দেখতে পাচ্ছি আমরা পপুলিস্ট পার্টির নির্বাচনী ইশতেহার 1892। কি কি ছিল সেই ইশতেহারে, 92 সালের নির্বাচনী ইশতেহারে? প্রথমত আয়কর নির্ধারণ করা, 2 শ্রমিকদের কাজের সময় নির্ধারণ করা, মুদ্রাস্ফীতি বন্ধ করা, রেলপথ, টেলিগ্রাফ ইত্যাদির উপর সরকারি মালিকানা প্রতিষ্ঠা করা, অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ প্রভৃতি। অর্থাৎ আয়কর, যে আয় হবে সে আয়ের উপর নির্ধারণ করতে হবে কত টাকা বা কি পরিমাণ কর দিতে হবে, অতিরিক্ত কর যাতে আদায় করা না হয়। এবং শ্রমিকদের কাজের সময় নির্ধারণ করা, 8 ঘন্টার বেশি যেন কাজ তাদেরকে না করতে হয় সেই বিষয়টি এখানে চান পেয়েছে। এবং মুদ্রাস্ফীতি বন্ধ করা, অর্থাৎ জিনিসপত্রের দাম অতিরিক্ত বৃদ্ধি পাওয়া এবং টাকার অবমূল্যায়ন হওয়া, এই বিষয়টা এখানে বন্ধ করার কথা বলা হয়েছে। রেলপথ, টেলিগ্রাফ ইত্যাদির উপর সরকারি মালিকানা প্রতিষ্ঠার কথা বলা হয়েছে যাতে অর্থনৈতিক বৈষম্য দূর হয় এই কারণে। এবং 1896 খ্রিস্টাব্দে নির্বাচনে পপুলিস্ট পার্টি থেকে আরেকজন প্রার্থী মনোনীত হন নির্বাচন অংশগ্রহণ করার জন্য, উইলিয়াম জেনিংস ব্রায়ান। তো এই নির্বাচনে ব্রায়ান 176টি ইলেকটোরাল ভোট লাভ করেন। এই নির্বাচনের ফলাফল যা ছিল, পপুলিস্ট পার্টি 33% ভোট পান, ডেমোক্র্যাট পার্টি পায় 33% এবং রিপাবলিকান পার্টি পায় 34% ভোট। এখানে 1896 সালের যে নির্বাচন হয় পপুলিস্ট পার্টির, সেই নির্বাচনের মনোনীত প্রার্থীর ছবি দেখতে পাচ্ছি আমরা। তিনি হচ্ছেন উইলিয়াম জেনিংস ব্রায়ান। তার একটি আলোকচিত্র এখানে উঠে এসেছে। এবং এই 96 যে নির্বাচন হয় তার ম্যানিফেস্টো কি ছিল তা নিয়ে আমরা আসি। কৃষকদের জন্য স্বল্প সুদে ঋণ দান, স্বর্ণ এবং রৌপ্য মুদ্রার মান 1:16 অনুপাত করা। স্বর্ণ এবং রৌপ্য মুদ্রার মান, অর্থাৎ স্বর্ণ এবং রৌপ্য মুদ্রার মান হবে 1:16 এই অনুপাতে। এই আইন প্রণয়নে জনসাধারণকে সংশ্লিষ্ট করা, জনগণের প্রত্যক্ষ ভোটে সিনেট সদস্য নির্বাচন করা, শ্রমিকদের কাজের সময় কমিয়ে নিয়ে আসা, মুদ্রাস্ফীতি বন্ধ করা, বৈষম্য নিরসনে রেলপথ, টেলিগ্রাফ, টেলিফোন এগুলোর উপর সরকারি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। তো পপুলিস্ট পার্টির সফলতা কি ছিল? এ দল আমেরিকার কৃষক সমাজকে তাদের অধিকার সচেতন করে তুলেছিল। কৃষকদেরকে রাজনৈতিক সচেতন করে তুলে কৃষকরা স্বল্প সুদে ও সহজ শর্তে ঋণ লাভ করে। কৃষকদের শস্য সুরক্ষার জন্য অনেকগুলো গোদাম তৈরি করা হয় যাতে সেগুলো পচে নষ্ট না হয়। পপুলিস্ট পার্টি আমেরিকার তৃতীয় রাজনৈতিক দলে পরিণত হয়। কি ছিল সফলতার দিকগুলো? এবার আসি ব্যর্থতা কি ছিল। ডেমোক্রেটিক ও রিপাবলিকান পার্টির সদস্যরা পপুলিস্ট পার্টিকে তৃতীয় শক্তি হিসেবে চিহ্নিত করে এটিকে নিষ্ক্রিয় করার চেষ্টা করে। সরকার কৃষকদের স্বার্থে নতুন কিছু আইন করার প্রলোভন দেখিয়ে তাদেরকে জনগণ থেকে প্রায় বিচ্ছিন্ন করে দেয়। তাদের যোগ্য নেতৃত্বের অভাব ছিল। আঞ্চলিক প্রাধান্যের কারণে অন্তর্দ্বন্দ্ব চরমে পৌঁছে যায়, ফলে চূড়ান্তভাবে এই দল তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়। কি কি তথ্যসূত্র আমরা ব্যবহার করেছি সে বিষয়ে আমরা আসবো। আমেরিকা যুক্তরাষ্ট্রের ইতিহাস, ডক্টর মোহাম্মদ আব্দুল কুদ্দুস শিকদার। আমেরিকার সংক্ষিপ্ত ইতিহাস, কাপি খান। www.wikipedia.org, www.history.com,
www.britannica.com, www.thoughtco.com এই উৎসগুলো আমরা ব্যবহার করেছি এই লেকচারটি তৈরি করার জন্য। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, শুভেচ্ছা রইল। আশা করি সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।